ওয়েলকাম অল টু মাই চ্যানেল। আজকে ইংলিশ গ্রামারের যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো টেন্স। তো চলো দেখো, আজকের টপিকটা আমি 5টা পয়েন্টে সাজিয়েছি। সে 5টা পয়েন্ট ফার্স্ট পয়েন্ট কি, টেন্স শেখা কেন প্রয়োজন। তো চলো ফার্স্টে এই টপিকটা, এই যে কোয়েশ্চেন্সটা যে টেন্স শেখা কেন প্রয়োজন। ইয়েস, টেন্স শেখা ভীষণ প্রয়োজন। সর্বস্তরের পড়ুয়াদের জন্যই টেন্স শিখতে হবে। ইংলিশ গ্রামারের টেন্স এমন একটা টপিক, এমন একটা লেসন্স, যে লেসন সম্পর্কে সম্যক জ্ঞান না থাকলে আমরা ইংরেজিতে কথা বলা, লেখা, ইংরেজি নিউজ পেপার, ইংরেজি বই, ম্যাগাজিন পড়ে সেটা উপলব্ধি করা বা সেটা সম্পর্কে একটা সম্যক জ্ঞান তৈরি করা বা ধারণা তৈরি করা কোনোটাই কিন্তু সম্ভব হয়ে উঠবে না। বিকজ টেন্সের যে সমস্ত সংজ্ঞাগুলো রয়েছে, টেন্সের যে সমস্ত স্ট্রাকচারগুলো রয়েছে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের শিখতে হবে। ঠিক আছে, তো সেই জন্য টেন্স শেখা ভীষণ জরুরি। ওকে, তো আমাদেরকে ভালোভাবে টেন্স শিখতে হবে। এছাড়াও আমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, কেউ ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, কেউ মিসলেনিয়াসের জন্য, কেউ ডাব্লিউবিসিএস, কেউ ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন যে সমস্ত পোস্টগুলো আছে সে সমস্ত পোস্টের জন্য দেখবে সেখানেও কিন্তু ইংলিশ থেকে মেন্সে কিন্তু কোশ্চেন্স আসে। ঠিক আছে, মেন্স পরীক্ষায় বিভিন্ন বিভিন্ন এক্সামের মেন পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, তো সেখানেও আমাদের ভীষণ কাজে লাগবে। ঠিক আছে, তো সেই জন্য টেন্স অবশ্যই প্রত্যেকটা পড়ুয়াকে, সর্বস্তরের পড়ুয়ার শেখা প্রয়োজন টেন্স। চলো এরপরে আমরা চলে আসি টেন্সের সংজ্ঞায়। টেন্স কি? ঠিক আছে, তো দেখো, টেন্স বলতে আমরা মূলত ভার্ব বা ক্রিয়াপদের সময় এবং অবস্থাকে বোঝাই। টেন্স বলতে আমরা মূলত কি বললাম, ভার্ব বা ক্রিয়াপদের সময় এবং অবস্থাকে বোঝাই। আবার কোনো কাজ বা ঘটনার সময় এবং অবস্থাকে বোঝায়। অ্যাকচুয়ালি ভার্বটাকেই এখানে কোনো কাজ বা ঘটনা এই হিসাবে ইন্ডিকেট করা হয়েছে। দুটো দুটো লাইনের অর্থ একই। ঠিক আছে, তো টেন্স বলতে আমরা কি বুঝলাম, যে কোনো ভার্ব বা ক্রিয়াপদের সময়কে বোঝায়। অবস্থাটা তাহলে কি? অবস্থাটা ওই টেন্সের যে কাজ, ঠিক আছে, ওই টেন্সের যে কাজ সেই কাজগুলোকে বোঝায়। চলো আমরা এক্সাম্পলের থ্রুতে গ্রামার আমাদেরকে উদাহরণের সাহায্যে বুঝতে হবে। সংজ্ঞা মুখস্থ করলে শুধু হবে না, প্রথমে জানতে হবে যে ভার্ব বা ক্রিয়াপদটা কি, তার সময়। ঠিক আছে, তাহলে সময়ের সঙ্গে টেন্সের কি রিলেশন, আমি দ্বিতীয় যে পয়েন্টে মেনশন করেছি যে টেন্সের সঙ্গে টাইমের কি রিলেশন আছে। অবশ্যই টেন্সের সঙ্গে টাইমের একটা রিলেশন আছে, তবে আমাদের বুঝতে হবে ফার্স্ট অফ অল যে টাইম কাকে বলে। টাইম, হোয়াট ইজ টাইম, টাইম আমাদেরকে কিন্তু বুঝতে হবে। তো চলো এই টাইম কাকে বলে বুঝে নিই। এই যে টাইম বা সময়, দেখো টাইম বা সময় সম্পর্কে আমরা সবাই জানি যে সময় বয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আমাদের কাজটা করে নিতে হবে। হ্যাঁ, তো সময়, ইংরেজিতে একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় তার নিজস্ব গতিতে আবহমান। সময় কিন্তু কারো জন্য, ভাষা, আমরা যে ভাষা তৈরি মানে সেন্টেন্স মেক করি, আমরা সেন্টেন্স তৈরি করি না করি, সময় কিন্তু তার জন্য অপেক্ষা করে না। সময় সম্পর্কে পৃথিবীর প্রত্যেকটা মানুষই সময় সম্পর্কে পরিচিত। ঠিক আছে, তো চলো এই সময় বা টাইমকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি না, একটা হচ্ছে কি পাস্ট, 2 হচ্ছে প্রেজেন্ট, আর 3 হচ্ছে কি ফিউচার। এই 3 ভাগে আমরা টাইমকে ভাগ করি, পাস্ট টাইম, প্রেজেন্ট টাইম, ফিউচার টাইম। দেখো আমরা যদি এক্সাম্পল নেই, যে হ্যাঁ এক্সাম্পলের থ্রুতে বোঝানো হোক কি পাস্ট, কি প্রেজেন্ট, কি ফিউচার। আমি 3টা ওয়ার্ড নিচ্ছি। দেখো টুডে, আজকে, ধরো আজকে তো মানে আজকের আগের দিন কি, ইয়েস্টারডে। দেখো আরো তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। ইয়েস্টারডে,
প্রেজেন্ট মানে টুডে, আর ফিউচার মানে হচ্ছে টুমরো। এই তিনটা শব্দ তোমরা মনে রাখবে, ঠিক আছে? টাইম, টাইমের এক্সাম্পল হিসাবে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই যে তিনটা টাইমের ভাগ, পাস্ট টাইম, প্রেজেন্ট টাইম, ফিউচার টাইম, ঠিক আছে? এই এক্সাম্পল হিসাবে কি না, ইয়েস্টারডে হচ্ছে পাস্ট, টুডে হচ্ছে প্রেজেন্ট এবং টুমরো হচ্ছে ফিউচার, ঠিক আছে? ইয়েস্টারডে মানে গতকাল, তাই না? ইয়েস্টারডে মানে গতকাল, টুডে মানে হচ্ছে আজ, আর টুমরো মানে হচ্ছে আগামী কাল। ওকে, তাহলে আমরা বুঝে নিলাম টাইমের তিনটা ভাগ, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। এই যে তাহলে ভার্ব বা ক্রিয়াপদ, এই জিনিসটা কি? তাহলে সময় তো আমরা বুঝে নিলাম, সময়ের তিনটা ভাগ, এবং এখন জানবো এই ভার্ব কি। দেখো, ভার্ব শুধু যে ভার্বের মধ্য দিয়ে কোনো কিছু কাজ করা বোঝায় তা কিন্তু নয়। মনে রাখবে তোমরা, যে শব্দের মধ্য দিয়ে কি হয়, যে শব্দের মধ্য দিয়ে কোনো কিছু হওয়া, ঠিক আছে, বা থাকা, মানে থাকা বলতে অধিকারে থাকা, কোনো কিছু হওয়া, থাকা বা কাজ করা বোঝায়। ইন জেনারেল এই তিনটা জিনিসকে ইন্ডিকেট করে যে শব্দের মধ্য দিয়ে কোনো কিছু হওয়া, ঠিক আছে, থাকা মানে অধিকারে থাকা, আর হচ্ছে কাজ করা বোঝায়। এই তিন ধরনের কাজ বা এই তিন ধরনের বিষয় যে শব্দের মধ্য দিয়ে এক্সপ্রেস করা হয় তাকেই আমরা কি বলি? ভার্ব বলি। যেমন ধরো হওয়া, এই যে হওয়া, অ্যাকচুয়ালি কি মিন করে? বি ভার্ব, আমরা ছোটবেলায় পড়েছি বি ভার্ব, ঠিক আছে? তারপরে থাকা হচ্ছে হ্যাভ ভার্বকে ইন্ডিকেট করে, হ্যাভ ভার্ব। আর কাজ করা, কোনো কিছু কাজ করা হচ্ছে মেন ভার্বকে ইন্ডিকেট করছে। এই মেন ভার্বের আরও অনেক নাম আছে, আমি আসছি। তাহলে আমরা মূলত তিন ধরনের ভার্ব পেলাম। দেখো, আমরা মূলত তিন ধরনের ভার্ব পেলাম। কি কি? দেখো, একটা হচ্ছে কি বি ভার্ব, 2 নম্বর হচ্ছে হ্যাভ ভার্ব, আর 3 নম্বর হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে? আমরা মেন ভার্ব বলতে পারি, বা ডু ভার্বও বলা হয় এটাকে, ডু ভার্ব। আবার বলা হয় অ্যাকশন ভার্ব, আবার বলা হয় বেস ভার্ব বা বেস ভার্ব বা বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? বেস ভার্ব। তাহলে এই যে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং এই ডু ভার্ব বা মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব। তো চলো দেখা যাক বি ভার্বের মধ্যে কোনগুলো আছে। দেখো, অ্যামিজার, এই যে অ্যামিজার, ওয়াজয়ার, আরেকটা আছে কি শ্যাল বি, ঠিক আছে? হ্যাভ ভার্বের মধ্যে কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ, ঠিক আছে? আচ্ছা, দেখো, এই যে অ্যামিজার, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে। প্রেজেন্ট টেন্সে এই বিভাবটা বসে, প্রেজেন্ট টাইমে কিন্তু বসে। ওয়াজওয়্যার, এই ভার্ব দুটো, এটা হচ্ছে পাস্টে বসে। কিসে বসে? পাস্ট টেন্সে বা পাস্ট টাইমে বসে। আর এই যে শ্যাল বি, উইল বি, এটা হচ্ছে ফিউচার টেন্সে বসে, ফিউচারে বসে। ঠিক একই রকমভাবে হ্যাভ, হ্যাজ, তারপরে হ্যাড, তারপরে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, আর এটা হচ্ছে ফিউচার টেন্সে বসে। অ্যামিজার মানে হচ্ছে হওয়া, কোনো কিছু হয় এই সেন্স প্রকাশ করে, ঠিক আছে? আর ওয়াজওয়ার মানে হচ্ছে ছিল, কোনো কিছু ছিল, কোনো অবস্থায় ছিল বা কোনো জায়গায় ছিল এরকম বোঝালে, ছিল বা ছিলেন এরকম বোঝালে হচ্ছে কি? ছিল বা ছিলেন এরকম বোঝালে ওয়াজওয়ার। আর শ্যাল বি, উইল বি হচ্ছে হব বা হবেন, ঠিক আছে? হবে বা হবেন এগুলো বোঝায়, হবে বা হবেন। আচ্ছা, এই যে আমি আগেই বলেছি যে হ্যাভ ভার্ব মানে কি? অধিকারে থাকা,
বি ভার্ব মানে কি বলেছিলাম? হওয়া বা হয়, হওয়া বা হয় এরকম বোঝাবে। আর এই ভার্ব হচ্ছে অধিকারে, কোনো কিছু অধিকারে আছে বা ছিল বা থাকবে। আছে, কোনো কিছু অধিকারে আছে, ছিল বা থাকবে এরকম বোঝালে আমরা এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ ব্যবহার করি। তাহলে প্রেজেন্টে আমরা কি ব্যবহার করি? কোনো কিছু, কারো কোনো কিছু আছে এরকম হলে প্রেজেন্ট। তাহলে কারোর অধিকারে কোনো কিছু আছে, প্রেজেন্ট। কারোর অধিকারে কোনো কিছু ছিল, এটা হলে হ্যাড, পাস্টে। আর কারোর অধিকারে কোনো কিছু থাকবে এরকম হলে কি হবে? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ঠিক আছে, এরপরে আসছি কি মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব। যেটা এই মেন ভার্ব বা অ্যাকশন ভার্বের তিনটা রূপ হয়। কি কি? যেটা ভার্বের এক, ভার্বের দুই এবং ভার্বের তিন। ভার্বের একটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, অর হচ্ছে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, আর দু নম্বরটা হচ্ছে কি পাস্ট ফর্ম বা পাস্ট টেন্স, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তিন নম্বরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তো আমি কয়েকটা ভার্ব নিচ্ছি, মেন ভার্ব নিচ্ছি। মনে করো রাইট, রাইট মানে কি? লেখা। তো রাইটের পাস্টে হবে রোট, আর পাস্ট পার্টিসিপল হবে রিটেন। আবার নিচ্ছি ধরো ডু, ডু মানে কোনো কিছু করা, ডু, ডিড, ডান। ঠিক আছে, আবার ধরো গো, গো মানে যাওয়া, গো, ওয়েন্ট, গন। আবার ধরো যে ওয়াক, ওয়াক মানে হাঁটা, তাহলে ওয়াকড, ওয়াকড। রিড মানে পড়া, রিডের সবগুলোই একই রকম, শুধু উচ্চারণটা আলাদা। এখানে হবে রেড, রিড, রেড, রেড। স্টাডি, স্টাডি মানে পড়াশোনা করা, স্টাডি, স্টাডিড, স্টাডিড। তাহলে এই এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় কনজুগেশন অফ, এগুলো ইংলিশ গ্রামারে একটা টপিক আছে, কনজুগেশন অফ ভার্ব। ঠিক আছে, কনজুগেশন অফ ভার্বস, এই টপিকটা তোমরা ভালোভাবে পড়বে। এই টপিকটা যদি ভালোভাবে না শেখো, ভার্ব সম্পর্কে বা ভার্বের যে মানে বা ভার্বের যে অর্থ সেগুলোও শেখা হবে, প্লাস ভার্বের যে বিভিন্ন রূপগুলো আছে, ভার্বের ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, এগুলো কিন্তু ভালোভাবে মুখস্থ করতে হবে। এগুলো ভালোভাবে মুখস্থ না করলে তোমার কোনো কিছুই তুমি শিখতে পারবে না। পারবে ভালোভাবে টেন্স শিখতে, না পারবে ভয়েস, ন্যারেশন, গ্রামারের যে অন্যান্য টপিকগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভালোভাবে শিখতে পারবো না। তাহলে এই গেল কি ভার্ব। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মেন ভার্ব বা বেস ভার্ব বা অ্যাকশন ভার্ব যাই বলি না কেন, এই হচ্ছে ভার্ব। এই ভার্বগুলো এই যে বলছে না ভার্ব বা ক্রিয়াপদের সময়। ঠিক আছে, তাহলে টেন্স বলতে আমরা মূলত ভার্ব বা ক্রিয়াপদের সময়কে বোঝাই এবং অবস্থাকে বোঝাই। অবস্থাকে বোঝাই কখন? আমরা অবস্থা বোঝাই এই কারণেই, আমরা যে ১২টা টেন্সের ভাগ আছে সেই ১২টা ভাগকে আমরা কিন্তু যে ৪টা করে প্রত্যেকটা টেন্সের ভাগ আছে না, সেই ৪টা করে ভাগকে অবস্থার মধ্য দিয়ে অর্থাৎ উম বুঝিয়ে থাকি, এক্সপ্রেস করে থাকি। আমরা আসছি পরে। তাহলে ইন জেনারেল আমরা কি বুঝতে পারলাম? যে টাইমের যেহেতু ৩টা ভাগ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, ঠিক একই রকমভাবে ক্রিয়াপদেরও ৩টা, ক্রিয়াপদের যে সময়, সেই সময়কেও আমরা ওই সময়ের যে ৩টা ভাগ, সেই সময়ের ৩টা ভাগের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এক্সপ্রেস করি। চলো দেখি প্রথমে এই যে বলেছি ক্রিয়াপদ বা কোনো কাজের সময়, টাইম অফ অ্যান অ্যাকশন। তাহলে দেখো ৩টা সেন্টেন্স লিখেছি। আই গো টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট, আই শ্যাল গো টু মার্কেট। তাহলে এখানে গো, তারপরে হয়েছে কি ওয়েন্ট, তারপরে হচ্ছে শ্যাল গো। আমি মার্কেটে যাই, তাহলে এটা কোন টাইমকে রিপ্রেজেন্ট করছে? কোন টাইমকে ইন্ডিকেট করছে? প্রেজেন্টকে, তাই না? এই যে গো, গো দেখো, গো হচ্ছে ভার্বের ১ নম্বরে আছে। গো মানে ভার্বের ১ নম্বর মানে প্রেজেন্ট ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম মানেই তো প্রেজেন্ট টেন্স। এটা প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করছে। আচ্ছা, এই যে বলেছি না টাইম অফ অ্যান অ্যাকশন, এটাই হচ্ছে টেন্স। এটা ভালোভাবে মনে রাখবে। টাইম অফ অ্যান অ্যাকশন এটাই কি? টেন্স। তাহলে টেন্স ইজ রিলেটেড টু দ্য টাইম অফ আ ভার্ব। ঠিক আছে, ওয়েন্ট, ওয়েন্ট দেখো পাস্টে আছে, তার মানে আই ওয়েন্ট টু মার্কেট, এটা হচ্ছে পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে, পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে। এটা এই জন্য পাস্ট টেন্স, আমি মার্কেটে গিয়েছিলাম মানে কাজটা সম্পন্ন হয়েছে। আই শ্যাল গো টু মার্কেট মানে আমি মার্কেটে যাব, অর্থাৎ এটা হচ্ছে ফিউচার টেন্স।
এটা হচ্ছে ফিউচার টেন্স, এখনো যায়নি, যাব। তাহলে আমরা এই বাক্যগুলোর ক্রিয়াপদ অর্থাৎ ভার্বের রূপটা দেখে আমরা কিন্তু বুঝতে পারলাম যে এটা কোন সময়ে আছে বা কোন সময়ে কাজটা সম্পন্ন করছে। এই যে ভার্বগুলো গো, ওয়েন্ট, শ্যাল গো, এই ভার্বগুলো এই বাক্যে কোন সময়ে কাজটা সম্পন্ন করেছে বা করছে সেটা আমরা কিন্তু বুঝতে পারলাম। ঠিক আছে? তাহলে ভার্বের সঙ্গে ভার্ব প্লাস টাইম, ভার্ব প্লাস টাইম সমানই হচ্ছে টেন্স। এটা একটু মাথায় রাখবেন। ভার্ব প্লাস টাইম সমানই টেন্স, ভার্ব প্লাস টাইম সমানই কিন্তু টেন্স। ঠিক আছে? কোনো ক্রিয়াপদ বা কাজ মানেই তো ভার্ব, তার সময়টাই হচ্ছে টেন্স। ব্যাস, টেন্সের আমরা ইন জেনারেল ৩টা ভাগ আমরা শিখলাম। এরপরে ওই সংজ্ঞাতে কি বলা হয়েছে? যে অবস্থাকে বোঝায়, কোনো কাজ বা ঘটনার অবস্থাকে বোঝায়। দেখো আমরা ইন জেনারেল কি জানি? ৩টা টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো প্রত্যেকটা টেন্সের ৪টা করে ভাগ আছে। এই যে আমরা বলেছি না যে স্টেট অফ অ্যান অ্যাকশন মানে হচ্ছে বিভিন্ন এই যে টেন্সগুলোর যে কাজ, ফাংশন মানে কি কাজ? মানে ওই ভার্বগুলো অর্থাৎ ক্রিয়ার রূপের পর্যায় মানে অ্যাকচুয়ালি কোন সময়ে কাজগুলো সম্পন্ন করছে। এখানে দেখো আই ডু দ্য ক্লাস রেগুলারলি, আই এম ডুইং দ্য ক্লাস নাও, আই হ্যাভ জাস্ট ডান কমপ্লিটেড দ্য ক্লাস, আই হ্যাভ বিন ডুইং দ্য ক্লাস ফর অ্যান আওয়ার। এই যে ৪ ধরনের সেন্টেন্স আছে, ৪ ধরনের সেন্টেন্স আবার ৪ টেন্সের যে কাজ সেই কাজগুলোকে আবার এক্সপ্রেস করছে। দেখো প্রত্যেকটাই কিন্তু প্রেজেন্টের রূপে আছে, প্রত্যেকটাই কিন্তু প্রেজেন্টের রূপে আছে। দেখো আই ডু দ্য ক্লাস রেগুলারলি মানে আমি নিয়মিত ক্লাসটা করি। তাহলে এখানে অ্যাকচুয়ালি অভ্যাসগত, আমি কেউ যদি নিয়মিত কোনো কাজ করে তার মানে সেই কাজটা কি তার অভ্যাসগত, অভ্যাসগত কাজ। তাহলে এখানে অভ্যাসগত বা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে, অভ্যাসগত একটা কাজ। তার মানে এটা হচ্ছে কি ইনডেফিনাইটে, তাই না? এটা হচ্ছে ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আমরা জানি যে অভ্যাসগত কাজ বোঝালে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। আবার দেখো এই কাজটা আই এম ডুইং দ্য ক্লাস নাও, আমি এখন কাজটি করছি, এটা কিন্তু ঘটমান, তাই না? এই কাজটা ঘটছে, তার মানে এটা হবে কন্টিনিউয়াস। এটা কি হবে? কন্টিনিউয়াস। নেক্সট দেখো আই হ্যাভ জাস্ট ডান কমপ্লিটেড দ্য ক্লাস, এটা কিন্তু কাজটা অলরেডি ঘটে গেছে, মানে এই কাজটা আমি ক্লাসটি ইতিমধ্যে শেষ করেছি বা আমি এইমাত্র ক্লাসটি শেষ করেছি। তার মানে এটা মানে কাজটা ঘটে গেছে, ঘটে গেছে, কাজটি ঘটে গেছে, কাজটি ঘটে গেছে মানে কি? এটা হবে পারফেক্ট, এটা হবে পারফেক্ট টেন্স। আই হ্যাভ বিন ডুইং দ্য ক্লাস ফর অ্যান আওয়ার, এই যে ফর অ্যান আওয়ার আছে না, অর্থাৎ টাইমের একটা এক্সপ্রেশন আছে। কি এক্সপ্রেশন? না টাইমের এক্সপ্রেশন আছে, মানে ১ ঘন্টা আগে ক্লাসটা শুরু হয়েছিল, এখনো চলছে, আমি ১ ঘন্টা ধরে ক্লাসটি করছি, তার মানে এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এগুলো সবই কিন্তু প্রেজেন্ট, এই যে জাস্ট আছে, তাহলে রেগুলারলি, নাও, জাস্ট, ফর অ্যান আওয়ার, এগুলো কি করলো? এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর দশা বা কোন অবস্থায় কোন পর্যায়ে কাজটি কমপ্লিট হয়েছে সেটা কিন্তু মিন করলো। তার মানে কি হলো? আমরা এই যে আমরা পাই না প্রত্যেকটা টেন্সের আবার ৪টা করে ভাগ, সেই ৪টা করে ভাগ কিন্তু এভাবে আসে। আমি যদি এটার প্রেজেন্টে আছে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু আমি যদি পাস্টে বলতাম তখন আমি বলতাম আই ডিড দ্য ক্লাস, তখন রেগুলারলি কথাটা আসতো না। আই ওয়াজ ডুইং দ্য ক্লাস এটা হতো। ঠিক আছে? আই হ্যাড ডান আর কমপ্লিটেড দ্য ক্লাস, আই হ্যাড বিন ডুইং দ্য ক্লাস ফর অ্যান আওয়ার, এরকম হতো এটা পাস্টে হলে। আবার ফিউচার হলে কি হতো? আই শ্যাল ডু দ্য ক্লাস, I shall be doing the class, I shall have done the class, I shall have been doing the class for an hour, এরকম ব্যাপারটা হতো। সেই জন্য আমরা দেখো টেন্সের ইন জেনারেল ৩টা ভাগ, টেন্সের ইন জেনারেল কটা ভাগ? ৩টা ভাগ। আমি আর লিখছি না, এগুলো তোমরা জানো যে টেন্সের ইন জেনারেল ৩টা ভাগ, লিখেই দিই। টেন্সের ইন জেনারেল কটা ভাগ? ৩টা ভাগ। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। আমার প্রত্যেকটা টেন্সের ইচ অ্যান্ড এভরি টেন্সের আবার ৪টা করে ভাগ আছে। কি কি? ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আমি প্রত্যেকটা টেন্স ইন ডিটেলস আলোচনা করব ধরে ধরে ধরে, ঠিক আছে? ধরে ধরে আমি আলোচনা করব, তোমরা মানে
দেখতে থাকো এই ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয়, সেই ভিডিওগুলোকে তোমরা দেখতে থাকো। যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে, কমেন্ট সেকশানে, যে আমি এই জায়গাটায় বুঝতে পারিনি, ঠিক আছে। তার মানে দেখো, টেন্স এবং টাইমের একটা রিলেশন অবশ্যই আছে। টেন্স শিখতে গেলে ভাবছা কতটা জরুরি বুঝতেই পারলে। ভাব না শিখলে তোমরা সেন্টেন্স মেকিং করতে পারবে না, অবশ্যই শিখতে হবে। টেন্স কি বলে দিয়েছি, টেন্স কয় প্রকার কী কী এটাও বলে দিয়েছি। টেন্স 3 প্রকার সাধারণত, এবং প্রত্যেকটা টেন্সের আবার কী করা আছে, 4টা করে ভাগ আছে প্রত্যেকটা টেন্সের। তাহলে 3টা টেন্স, 1, 2, 3, প্রত্যেকটার আবার 4টা করে ভাগ আছে, তাই না? তাহলে টোটাল কটা হলো? টোটাল হচ্ছে 12টা। এই যে এই টেন্স, এই শব্দটা লাস্ট যেটা আমি আলোচনা করব, এই টেন্স শব্দটা কোন পার্টস অফ স্পিচ। টেন্স এই শব্দটা, দেখো এই শব্দটা 3টা পার্টস অফ স্পিচ। টেন্স অ্যাডজেক্টিভ হয়, টেন্স নাউন হয়, আর টেন্স হচ্ছে ভার্ব হয়, ঠিক আছে। যখন টেন্স শব্দের অর্থ অ্যাডজেক্টিভ, বা টেন্স শব্দের অর্থ বলবো না, টেন্স অ্যাডজেক্টিভ, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, তখন এর অর্থ হয় কি বলতো, চিন্তিত, ওরিড, হ্যাঁ, বা আমরা বলি যে নার্ভাস, বা আনএবল টু রিল্যাক্স। আর নাউন অ্যাকচুয়ালি গ্রামারে আমরা যেটা পড়ি, হোয়াট ইজ টেন্স, ঠিক আছে। টেন্স কাকে বলে, আমরা গ্রামারের যে সংজ্ঞা পড়ি, টেন্স ইজ রিলেটেড টু দ্য টাইম অফ ভার্ব, সেটাই হচ্ছে টেন্স। আর ভার্ব, যখন ভার্ব হয় তখন এর অর্থ হয় শক্ত করা, উত্তেজিত করা, প্রসারিত করা, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আমি একটা করে জাস্ট এক্সাম্পল দিয়ে দিই। যখন টেন্স হচ্ছে অ্যাডজেক্টিভ, যখন টেন্স অ্যাডজেক্টিভ, যেমন ধরো হি ইজ আ ভেরি টেন্স পার্সন, এটা অ্যাডজেক্টিভ হলো, টেন্স পার্সন। নাউন তো বলেই দিলাম, গ্রামারে আমরা যেটা পড়ি। আর ভার্ব কি হবে, ভার্বে আমরা বলি কি, টেন্সের ভার্ব হিসাবে আমরা কি বলি, টেন্স মানে হচ্ছে শক্ত করা। টেন্স মানে কি, উত্তেজিত করা বা শক্ত করা, এগুলো বোঝায়, কেমন? তো দেখো, আমি যদি ভার্ব বলি যে সি টেন্সড হার মাসল in anticipation in anticipation of the blow, ঠিক আছে। তার মানে কি হলো, দেখো টেন্স মানে হচ্ছে শক্ত করা, মানে ব্লো মানে আঘাত, আঘাতের অ্যান্টিসিপেশন মানে প্রত্যাশা, অ্যান্টিসিপেশন মানে প্রত্যাশা, আঘাতের প্রত্যাশায় সে তার পেশি শক্ত করে ধরলো, ঠিক আছে, পেশিকে শক্ত করা। অ্যাকচুয়ালি টেন্স এই শব্দটা মাসল অর্থাৎ বডি পার্ট, ঠিক আছে, আমাদের যে বডি পার্ট রয়েছে আদার বডি পার্টের সঙ্গে যায়, শক্ত করা। আমরা যখন আমাদের পেশিকে শক্ত করে ধরি তখন আমরা টেন্স করি, অ্যাকচুয়ালি টেন্স আওয়ার মাসল, সি টেন্সড আর মাসল ইন অ্যান্টিসিপেশন অফ দ্য ব্লো, ঠিক, আঘাতের প্রত্যাশায় সে তার মাসলকে শক্ত করে ধরলো। তার মানে আমি যেটা, হোয়াট আই মিন টু সে, একটু বুঝতে হবে যে আমরা যখন কোনো ওয়ার্ড পড়বো বা ওয়ার্ড জানবো বা ওয়ার্ড শিখবো, সেই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচে আছে সেটাও কিন্তু বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। আজকে আমি জাস্ট বেসিকটা একটু আলোচনা করলাম যে হ্যাঁ, টেন্স শিখতে গেলে আমাদেরকে ভার্ব শিখতেই হবে, ভার্বের যে ফাংশনগুলো রয়েছে, ভার্বের যে টাইপসগুলো রয়েছে, বিশেষ করে কনজুগেশন অফ ভার্ব অবশ্যই মুখস্থ করতে হবে, তা না হলে টেন্স তোমরা শিখতে পারবে না। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে সমস্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়, ঠিক আছে, এবং কারেক্ট ফর্ম অফ ভার্ব দেয়, সেগুলো ভালোভাবে মানে শিখতে গেলে, ভালোভাবে মানে পরীক্ষায় ভালো মার্কস ক্যারি করতে গেলে অবশ্যই টেন্স শিখতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও জানাতে ভুলো না। চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও।